আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা এবং শক্তি এর আলোকে একটি টপিক নিয়ে কাজ করব। আমরা এই টপিকটার ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার কিছু ইন্ট্রোডাকশন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমরা আজকে যে সলিউশনটুকু করতে চলেছি, যে আমাদের যে শক্তির একটি সাধারণ রূপ রয়েছে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। এই মেকানিক্যাল বা যান্ত্রিক শক্তিটা একটি স্প্রিংয়ের ভিতরে কিভাবে সঞ্চিত থাকে, এই সঞ্চিত শক্তি কিভাবে বিভব শক্তি রূপে জমা থাকে, কিভাবে গতিশক্তিতে কনভার্ট হয় এবং আমরা একটা সূত্রকে কিভাবে রূপ দিয়ে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো বা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথমে কিছু বেসিক জিনিস শেখার চেষ্টা করব, যে আমাদের যে মেকানিক্যাল এনার্জির যে পটেনশিয়াল এনার্জি রয়েছে, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে যে গতিশক্তি আর একটি হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি। তো আমরা পটেনশিয়াল এনার্জিটুকু নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো আমরা যখন একটা স্প্রিং এর কথা যদি বলি, দেখো তোমাদের আমি একটা স্প্রিং দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এটা একটা স্প্রিং, ক্লিয়ার? এই স্প্রিংটা কে আমি যদি কি করি, প্রসারিত করি বা সংকুচিত করি, অর্থাৎ টেনে যদি লম্বা করি অথবা যদি চাপ দিয়ে বা বল প্রয়োগ করে যদি আমি ছোট করি, তখন কিন্তু এর ভিতরে কিছু শক্তি সঞ্চিত হয়। আমরা কিন্তু জানি বিভব শক্তির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে জানি কোন বস্তুর অবস্থা বা অবস্থান পরিবর্তনের কারণে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ওর যে অ্যাবিলিটি, এটিকে বলা হয় বিভব শক্তি বা স্থিতিশক্তি। এই বিভব শক্তিটাকে আমরা আরো সহজ করে বলতে পারি, কোন বস্তু একটা অবস্থান পরিবর্তন করলা বা অবস্থা পরিবর্তন করলা, তখন এর ভিতরে কিছু শক্তি জমা হয়, এর নামও কিন্তু বিভব শক্তি। তো এখন আমি যদি এটাকে সংকুচিত করি, তাহলে সংকুচিত করলে এটা কেমন হবে? একটু মোটা হবে এবং কাছাকাছি পেঁয়াজগুলো থাকবে, তাহলে সংকুচিত করেছি। তাহলে এইটুকু যখন আমি সংকুচিত করেছি, তখন এটার নাম হচ্ছে সরণ। এখানে কিছুটা সংকোচন ঘটেছে, ইহা এক প্রকার সরণ। ঠিক এটাকে যদি আমি প্রসারিত করতাম, তাহলে কেমন হতো? তাহলে পেঁয়াজগুলো আর একটু দূরে অবস্থান করতো। তাহলে আমি কিন্তু এবার এইটুকু দেখো, এটা হচ্ছে লেভেল, এই লেভেল, এখানে সংকোচন ঘটিয়েছিলাম, আর এখানে আমি কি করেছি? প্রসারণ ঘটিয়েছি। এটাকে আমি ধরলাম y। তাহলে এখানে আমার এটা হচ্ছে কি প্রসারণ, এটা সাধারণ অবস্থা, আর এইটি হচ্ছে আমার সংকুচিত অবস্থা। তো এই যে সরণ, তাহলে এখানে আমি নিশ্চয় বল প্রয়োগ করেছি এবং সরণ ঘটেছে, এখানে আমি বল প্রয়োগ করেছি, সরণ ঘটেছে। তাহলে বুঝতে হবে যে এখানে একটা কৃতকাজ সম্পন্ন হয়েছে। কেননা বল প্রয়োগের ফলে যদি সরণ ঘটে, তখন আমরা তাকে কি বলে থাকি? কাজ বা কৃতকাজ। তাহলে কৃতকাজ যদি সম্পন্ন হয়ে থাকে অবস্থা বা অবস্থান পরিবর্তনের কারণে, তখন ওই কৃতকাজই বিভব শক্তি রূপে সঞ্চিত থাকে, ক্লিয়ার? তাহলে আমি এখানে কিন্তু সংকোচন ঘটিয়েছি, মানে অবস্থানের পরিবর্তন ঘটিয়েছি, ঠিক আছে? সো এটা অবস্থানের পরিবর্তন বা অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমরা বলবো যে এখানে কাজ সম্পন্ন হয়েছে এবং ইহা বিভব শক্তি রূপে জমা আছে। এখন আমি যদি এখানে একটা বস্তুকে আমি দিয়ে দিই, একটা বস্তু রাখলাম, এখন আমি যদি স্প্রিংটাকে ছেড়ে দিই, তাহলে বস্তুটা কিন্তু কি করবে? অর্থাৎ এই স্প্রিংটা এই বস্তুটাকে এই দিকে নিক্ষেপ করবে, কেননা স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চাইবে, ক্লিয়ার? এই যে দেখো, আমরা একটু আগেই সংকোচন ঘটিয়েছিলাম, তার ভিতরে কিছু শক্তি জমা হয়েছিল, উক্ত শক্তিটাই কিন্তু বিভব শক্তি হয়ে জমা ছিল, কিন্তু আমি যখন ছেড়ে দিলাম অর্থাৎ বল প্রয়োগ করা বন্ধ করলাম, তখন স্প্রিংটা পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে এবং ওই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে এই বলটাকে, অর্থাৎ আমি এখানে একটা বল দিয়েছি,
দিয়েছি এই বলটাকে সেই পূর্বের অবস্থায় ফিরে আসার সময় বিভব শক্তিটাকে কনভার্ট করে কাইনেটিক বা গতিশক্তিতে রূপান্তরিত করে এটাকে নিক্ষেপ করে। তাহলে আমরা বুঝতে পারলাম কৃতকাজ মানে বিভব শক্তির উপরে জমা থাকবে এবং সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সময় অবশ্যই সে কি করতেছে গতিশক্তিতে রূপান্তর করছে, যেটা আমরা এখানে একটা লক্ষ্য করতেছি বিষয়টা ক্লিয়ার। তো এখন ঠিক নিশ্চয় বুঝতে পারছো যে আমাদের অবস্থা বা অবস্থান পরিবর্তনের কারণে এই ঘটনাটি ঘটে। তো আমরা একটু সাধারণ উদাহরণের দিকে চলে যাই। চলো সাধারণ উদাহরণের দিকে আমরা যদি দেখা যাচ্ছে যে এটা করে থাকি যে আমি এটাকে প্রসারিত করেছি, দেখো এটাকে প্রসারিত করেছি, এটাকে প্রসারিত করে এই পর্যন্ত নিয়ে আসছি। তো আমি এইটুকু প্রসারণ ঘটিয়েছি, এই প্রসারণকে ধরলাম এবার x। প্রসারণ ঘটিয়েছি কোন দিকে? এই দিকে প্রসারণ ঘটিয়েছি, ঠিক আছে। কিন্তু সরণ ঘটেছে এই দিকে, তাহলে আমি বুঝবো যে এখানে আমরা একটা কাজ সম্পূর্ণ করেছে এবং এই কাজটি হচ্ছে ধনাত্মক কাজ। কেন? আমি বল প্রয়োগ করেছি ঠিক এই দিকে, সরণ ঘটেছে এই দিকে। তাহলে আমরা জানি বলের প্রয়োগ বিন্দু আর সরণের দিক যদি একই রকম থাকে তবে আমরা সম্পূর্ণ কাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে থাকি। ক্লিয়ার? এখন বিষয়টুকুকে আমরা বলতেছি যে আচ্ছা আমরা যদি স্বাভাবিকভাবে একটা স্প্রিংকে যদি আমি মুভ করি এই দিকে, স্প্রিং কিন্তু টেনে ধরে তার বিপরীত দিকে টেনে ধরছে, সেটা বাধা দিচ্ছে এই বলটাকে। অর্থাৎ প্রত্যেকটি স্প্রিংকে যেদিকে তুমি টানবা, অর্থাৎ স্প্রিং এর উপরে তুমি যেদিকে বল প্রয়োগ করবা, স্প্রিং কিন্তু তার উল্টো দিকে কি করবে? সব সময় একটা বল প্রয়োগ করবে উল্টো দিকে। এই বলের নাম বাধাদানকারী বল এবং এটাকে বলা হয় প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী বল কাজ করবে কোন দিকে? এই দিকে। প্রত্যয়নী বলকে আমরা f অফ s দ্বারা প্রকাশ করলাম। তাহলে প্রত্যয়নী বল কাজ করবে এই দিকে, কিন্তু প্রকৃতপক্ষে সরণটা ঘটতেছে কোন দিকে? এই দিকে। তাহলে আমি এখানে দুটো ইকুয়েশন শিখতে পারি, সেই ইকুয়েশনগুলো কেমন হতে পারে একটু খেয়াল করো। এখানে সরণ ঘটেছে, ওকে, এই দিকে সরণ ঘটেছে, এইটার সরণ কিন্তু ওই দিকেই ঘটেছে, কিন্তু প্রত্যয়নী বল থাকা সত্ত্বেও সরণ ঘটেছে ওই দিকেই ঘটেছে এবং সেটা মাইনাস। এবং আমি দেখো যে আমি যদি কৃতকাজ বের করতে চাই তাহলে আমার এখানে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে তোমাকে, যে আমরা এখানে যেটা করলাম যে কৃতকাজ যদি চাই আমি w দিয়ে বসাই দেব, w বসাই দেব এবং এই যে wটা হবে fx। কিন্তু এখানকার wটা অর্থাৎ প্রত্যয়নী বল, এটা হলো প্রযুক্ত বল, তুমি টেনেছো যে বলটা, আর এই যে বলটা ও বাধা দিয়েছে স্প্রিংটা, সেই বল দ্বারা কৃতকাজটা হবে মাইনাস f অফ s and x। কেননা সরণ ঘটেছে এই দিকেই, কিন্তু যদি আমি প্রযুক্ত বল বলি তাহলে বলটাও ওই দিকে, তখন এটা ধনাত্মক কাজ। আর সরণ ঘটেছে এই দিকে, আমি যদি প্রত্যয়নী বল চিন্তা করি তাহলে আমাদের বলটা কাজ করতেছে এই দিকে। সো আমি এটা লিখতে পারি। এবং চলো আমরা এখান থেকে আর কিছু বেসিক জিনিস শেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে দেখো আমরা যদি এইটুকুর কথা খেয়াল রাখি যে এই দিকে একটু খেয়াল রাখবা, x পরিমাণ সরণের জন্য প্রয়োজনীয় বল কতখানি ছিল বলো? প্রয়োজনীয় বল ছিল f। দেখো আমি x পরিমাণ সরণ ঘটিয়েছি, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ছিল কতখানি? f বল প্রয়োজন ছিল। অথচ আমি যদি একক পরিমাণ সরণের জন্য প্রয়োজনীয় বলকে কত দাঁড়াবে? f বাই x। আমরা এই নিয়মটুকু, একক মানে এক, আমরা এই নিয়মটুকু ফলো করেছি ছোটবেলা থেকে। আমরা যে গাণিতিক প্রবলেমগুলো শিখে এসেছি, যেমন মনে করো ঐকিক নিয়ম, যে 4টি কলার দাম 16 টাকা হলে একটি কলার দাম কত, ঠিক ওই নিয়মটা ফলো করেছি। অর্থাৎ একক পরিমাণ সরণ ঘটাতে চাই, ঘটাতে গিয়ে আমাকে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এইটাকে আমরা বলবো স্প্রিং ধ্রুবক। কি বলবো? স্প্রিং ধ্রুবক এবং এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? k দ্বারা।
তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো স্প্রিং ধ্রুবক মানেই হচ্ছে কে এবং কে মানেই হচ্ছে ওইটা। কেন এটাকে স্প্রিং ধ্রুবক বলা হচ্ছে? তাহলে স্প্রিং ধ্রুবক কাকে বলে? একক পরিমাণ অর্থাৎ স্প্রিং এর একক পরিমাণ সরণ ঘটানোর জন্য যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা বলবো কি স্প্রিং ধ্রুবক, এবং এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি নেক্সট পেজে যদি গিয়ে আমরা কিছু আলোচনায় যাই তাহলে হয়তো আমাদের জন্য ইহা ফলপ্রসূ হবে। চলো একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা আসলে কি দিলাম? k ইকুয়াল f/x এটা দেখেছি। তাহলে এখন k, এখন f মানে কি? বল, বল, আর এখানে x মানে কি? সরণ। তাহলে আমি যদি বলি অতএব k এর একক, k এর একক বলতে কি বোঝাচ্ছে বলতো? স্প্রিং ধ্রুবকের যে এককটা রয়েছে তার এককটা কি হবে? বলের একক। মনে রাখতে হবে বাম সাইডের কোন রাশির একক জানতে হলে উক্ত রাশিটি ডান সাইডের যে রাশিগুলোর উপরে নির্ভর করে তাদের এককগুলো বসাতে হবে। তাহলে আমি বলের একক কত বসাবো? নিউটন, আর সরণের একক মিটার। সো নিউটন পার মিটার কনভার্ট হলো। ক্লিয়ার? তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি এইটার মাধ্যমে একটা বিষয় বোঝাতে চাই তোমাকে যে 180 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, ধ্রুবক বলতে কি বোঝো? কি বোঝো? যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তাহলে আমি কিভাবে অ্যানসার করব? তাহলে স্প্রিং ধ্রুবক কাকে বলে সেটা সুন্দর করে লিখবা। কিভাবে? যে স্প্রিং এর একক পরিমাণ সরণ ঘটানোর জন্য প্রয়োজনীয় বলকে বলা হয় স্প্রিং ধ্রুবক। সুতরাং স্প্রিং ধ্রুবকের মান 180 নিউটন পার মিটার বলতে বোঝায় একটি স্প্রিং এর একক পরিমাণ সরণ ঘটাতে 180 নিউটন বলের প্রয়োজন। ক্লিয়ার? আমার কথাগুলো একটু রিপিট করে শুনতে পারো, তাহলে হয়তো আরেকটু বুঝতে পারবো। চলো এখান থেকে আমি সেম ভাবে যদি স্প্রিং ধ্রুবকের মাত্রা জানতে চাই, চলো তো দেখি আমি সহজে কিছু করতে পারি কিনা। কে মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বল, বল ডিভাইডেড সরণ ছিল, এটা ছিল স্প্রিং ধ্রুবকের সমীকরণ। তাহলে বলটা কি হয়েছে দেখো, এখানে বলকে ভাঙলে কি পাওয়া যায় বলো তো? ভর গুণিত ত্বরণ, ত্বরণ, এখানে আবার কি রয়েছে? সরণ। ক্লিয়ার? আমি সর্বসাকল্যে কি করতে পারি? ত্বরণকে একেবারে ভাগ করে যদি দিই তাহলে আমি পাবো কি জানো? ভর গুণিত সরণ, সরণ পাবো, এবং সরণ ডিভাইডেড পাবো একেবারে সময় স্কয়ার, স্কয়ার পাবো। এটা পাবো ত্বরণের জন্য সরাসরি, আর এখানে কিন্তু সরণ একটা আগে থেকে ছিল। তাহলে আমি এই সরণ, এই সরণকে কেটে দেব। ফিজিক্সের রুলস গুলো কিন্তু কেটে দিতে বলে না। সো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি এই বিষয়টুকু যেন সুন্দর করে মন থেকে কেটে দিয়ে পরের লাইনটা করতে পারি। এটা কিন্তু কাটাকাটির নিয়ম কিন্তু নেই। তাহলে উপরে থাকলে কি ভর, আর নিচে থাকলে সময় স্কয়ার। তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি এন্ড টি স্কয়ার এন্ড এম পার টি স্কয়ার। এটি হচ্ছে স্প্রিং ধ্রুবকের মাত্রা। তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা বুঝলাম। এখন আমরা বিষয়টা হচ্ছে কৃতকাজ সম্পর্কে জানতে চাই। স্প্রিং এর ভিতরে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে, অথবা স্প্রিংটি কি পরিমাণ শক্তি সঞ্চিত করবে, আমরা সেই বিষয়টুকু জানতে চাই। সেই বিষয়টুকু জানার জন্য আমাদেরকে পূর্বের অংশে ব্যয় করতে হবে। চলো একটু বুঝার চেষ্টা করি। এখানে আমাদের এটা হলো সাধারণ একটা স্প্রিং। আমি স্প্রিংটাকে সংকোচন করেছি। ওকে, 1 2 4 1 2 3 4 5 6 7। ওকে, আমি মনে করলাম আমার সরণের মান এতটুকু, কিন্তু প্রাথমিক অবস্থায় এটা কিন্তু তার স্বাভাবিক অবস্থা, একটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। তো স্প্রিং এর এই স্বাভাবিক অবস্থায় তুমি একটা বিষয় মনোযোগী হও তো, স্প্রিং এর এই স্বাভাবিক অবস্থায় এখানে সরণ কি আছে? সরণকে যদি আমি বলি x, এখানে কি কোনো সরণ আছে? এখানে কোনো সরণ নেই। তাহলে সরণের মান কত? 0। অথচ তাহলে এটাও কত? 0। কেন 0? কারণ ওই স্প্রিংটাই তো এই স্প্রিং। তাহলে এই স্প্রিং এর এটা স্বাভাবিক অবস্থা, এটা স্বাভাবিক অবস্থা। এখানে আমি মনে করলাম যে কোনো সরণ ঘটেনি, বল প্রয়োগ করিনি। তাহলে এবার দেখো আমি টেনে এখানে নিয়ে আসছি, এবার সরণের মান ধরেছি কত?
স্মরণকে প্রকাশ করেছি আমি x দ্বারা, এখানে x এর মান 0, কেন স্মরণ ঘটেছিল না, কিন্তু এবার টেনে এখানে নিয়ে আসছে, এবার স্মরণের মান কত x। তাহলে একটু খেয়াল করো যে আমি কি জানি w ইকুয়াল fx, আবার আমি লিখলাম w ইকুয়াল fx। আচ্ছা বলো তো এখানে প্রাথমিক অবস্থায় স্মরণ আমি যদি বলি যে স্প্রিংটা পুরোটা এখান পর্যন্ত ছিল, তখন স্মরণের মান কত 0। তাহলে আমি যদি 0 বসাই, আর আমি তো বল প্রয়োগ করিনি যার কারণে স্মরণও ঘটেনি, তাহলে ইনটু 0, অর্থাৎ বলও 0 এক্সও 0, তাহলে কাজ কত 0। তাহলে এখানে প্রাথমিক অবস্থায় কাজের মানও কিন্তু 0। আমি এই প্রাথমিক অবস্থাটুকু বাদ দিলাম। এবার আমি স্প্রিংটাকে টেনে এখানে নিলাম, তাহলে আমি বল প্রয়োগ করেছি, তাহলে আমার বলের মান আছে, f এর একটা মান আছে, আমি f এর মানটাকে আমি f ধরলাম, আর টেনে কতখানি নিয়ে গেছি x পরিমাণ, তাহলে আমার স্মরণের মানটা কত হচ্ছে x। তাহলে আমার কাজের মানটা হচ্ছে w ইকুয়াল fx, আর fx মানে কিন্তু w, তাহলে এখানে কিন্তু w এখানে থাকবে, কিন্তু w ইকুয়াল কি লিখব আমি এখানে fx, অর্থাৎ fx মানে আবার কত w, অর্থাৎ w এর মানটা এখানে w বসাতে পারবো, অর্থাৎ x যখন 0 তখন w 0, x যখন x তখন w ইকুয়াল w। তো এই যে আমি এই অংশটুকু তোমাদের যে স্প্রিং এর সঞ্চিত শক্তির যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটুকু একটি হায়ার লেভেলের বই অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের অংশ থেকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর এই সঞ্চিত শক্তির রাশিমালাটুকু প্রকাশ করার জন্য আমি তোমাদেরকে কিছু ব্যতিক্রম কিছু শেখানোর চেষ্টা করব। এরকম হয়তো কখনো সিচুয়েশনে তুমি কখনোই পড়োনি, এই সিচুয়েশনগুলো আমি তোমাদেরকে কিছুটা শেখানোর চেষ্টা করছি। তো আমি এই পর্যন্ত কি বোঝাতে পেরেছি সেটুকু একটু শেয়ার হয় নেওয়ার চেষ্টা করো। চলো আমরা এইটুকু থেকে একটু ব্যাক করার চেষ্টা করি, কিছু জিনিস আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। দেখো আমরা হায়ার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল থেকে যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন আমি বলতেছি দেখো যে এখানে একটা অংশকে কয়েকটি ভাগে ভাগ করা আছে, তাহলে এইটুকুর মান হচ্ছে dx, এইটুকুর মান dx এবং বলা হচ্ছে প্রত্যেকটা ক্ষুদ্র অংশের মান dx। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র dx গুলোকে যোগ করলে একটা যোগফল পাওয়া যাবে, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র যোগগুলোকে বারবার না করে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে যোগ করার জন্য ইন্টিগ্রেশন করে থাকি। তো ইন্টিগ্রেশন করলে কি কি সুবিধা হয় সেটা অল্পতেই আমরা একটা যোগফলকে সহজে নির্ণয় করতে পারি। আমি মনে করলাম যে এখানে 1 নম্বর এটা, কিন্তু এখানে স্টার্ট হয়েছিল, এখানে x এর মান 0, অর্থাৎ আমি মনে করলাম যে একটা স্টার্টিং পয়েন্টে x এর মান 0 আর এখানে x এর মান মনে করেছি যে x এর মান এখানে দিলাম হচ্ছে x। তাহলে আমার এই পুরো ভ্যালুটার লিমিট কত, x নট বা x 0 থেকে x পর্যন্ত, এই পর্যন্ত এই লিমিটের মধ্যে কতগুলো dx আছে সব dx এর যোগ করব আমি, এটা যোগ করব dx। তাহলে dx গুলোকে, dx বলতে বোঝানো হচ্ছে x এর ক্ষুদ্রতম অংশ বোঝানো হচ্ছে। তাহলে সবগুলো dx করলে পুরো একটা x পাবো, আমি পুরো একটা যোগফল পাবো। এই যোগফলটুকুকে কিভাবে আসলে আমি ক্যালকুলাস মেথডে কিভাবে মনে রাখবো সেটুকু খেয়াল রাখবো। এটার নিয়মটা হচ্ছে ক্যালকুলাস মেথডে কিভাবে করব, এটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন, তো এই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে আমি মানে কত থেকে কতর মধ্যে যোগ করতে চাই, এই লিমিট থেকে এই লিমিট পর্যন্ত সবাইকে যোগ করতে চাই। তাহলে এখান থেকে শুরু এখানে শেষ, যেখান থেকে শুরুর লিমিট বা সীমা সেটাকে আমরা লোয়ার লিমিট বা নিম্ন সীমা বলে থাকি, এটা থাকবে এখানে। আমাদের আপার লিমিটটা কত, সর্বোচ্চ সীমা কত x, এই x টা থাকবে এখানে, এটাকে উচ্চ সীমা বা আপার লিমিট বলে, এটা কিন্তু লোয়ার লিমিট, এটা হলো আপার লিমিট। ওকে, নিম্ন সীমা এবং উচ্চ সীমা। এবং কাকে যোগ করব আমি, এই অংশগুলোকে যোগ করব, এই একটা অংশের মান কত dx, সো এখানে আমি dx দিব। তাহলে এইভাবে কিন্তু আমি কি করতে পারি, এই অংশের মধ্যে যত dx আছে সবগুলোকে যোগ করতে পারি এইভাবে। তাহলে এটার নামই হচ্ছে ইন্টিগ্রেশন, একটা লিমিট সহকারে একটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের নিয়মটা কি, ইন্টিগ্রেশনের নিয়ম কয়েকটা আমি সূত্র তোমাকে দেখাই দিচ্ছি। তো
তোমাদের একটু সুবিধা হবে ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x এবং ইন্টিগ্রেশন x dx মানে হচ্ছে x স্কয়ার বাই 2। এটা এই দুটো মনে রাখলে অন্ততপক্ষে নতুন জিনিসটা যে ইকুয়েশনটুকু আমি বোঝাতে যাচ্ছি সেটা তোমার জন্য সুবিধা হবে। তো তাহলে তুমি একবার খেয়াল করে দেখো যে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল x, সো ইন্টিগ্রেশন অফ dt ইকুয়াল কত হবে t, আর ইন্টিগ্রেশন অফ x dx মানে হবে x স্কয়ার বাই 2। এখানে যদি স্কয়ার থাকতো তাহলে হতো এখানে হতো x কিউব, এখানে হতো x কিউব, সেক্ষেত্রে এখানে থাকতো 3। একটু হয়তো বুঝতে পেরেছো, অনেক বেশি বোঝার দরকার নেই, একটু হালকা করে বোঝার চেষ্টা করো, কারণ আমরা জাস্ট ইকুয়েশনটুকু বুঝবো। ওকে, যদি এই ইকুয়েশনটুকু আমার প্রয়োজন, পুরোপুরি থিওরিটা প্রয়োজন নেই, তারপরও এটা তোমাকে হেল্প করবে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলোতে যাওয়ার জন্য। তাহলে আমি কি করলাম যে এখানে আমি কাজ শুরু করে দিলাম। তো আমি এই অংশটুকুকে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে এখানে কয়েকটা অংশ দেখিয়েছি, দেখো এখানে একটা ছোট অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, মানে পুরো সরণটাকে আমি ছোট ছোট অংশে বিভক্ত করলাম। পুরো সরণ এখান থেকে সরণ ঘটেছে এতটুকু, এই সরণটাকে কয়েকটা ভাগে ভাগ করলাম, এক একটা ভাগের মান dx, এটাও dx, এটাও dx। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সরণের দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ সম্পন্ন হবে। তাহলে পরিপূর্ণ কাজ বের করার জন্য পরিপূর্ণ সরণের প্রয়োজন। চলো তাহলে আমি একটু বুঝিয়ে দিই। তাহলে ক্ষুদ্র কাজেরও ইন্টিগ্রেশন করতে হবে, কার মধ্যে? এই যে লিমিট দিয়ে রেখেছি 0 থেকে w লিমিট, এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে 0 থেকে x পর্যন্ত, অর্থাৎ সরণের সীমা আমি দেখতেছি। এবং w মানে কিন্তু আমরা কি জানি? w মানে জানি হচ্ছে fx, কিন্তু এখানে f বসায় দিলাম এবং যে x এর মানটা রয়েছে, এখানে x এর যে মানটা রয়েছে সেই x এর মান বদলে দিব dx। ক্লিয়ার? কেন? ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলোকে যোগ করব। এখন f মানে কি তোমরা শিখে এসেছো, k ইকুয়াল f বাই x, অতএব আমি কি বলতে পারি? f ইকুয়াল kx। তাহলে আমি কি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 0 আপার লিমিট, এটা হলো লোয়ার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, এটা dw। তাহলে কত হচ্ছে? এটার মান বসাই দিলাম ইন্টিগ্রেশন 0x, আর এখানে f এর মান হচ্ছে kx ইনটু dx, অর্থাৎ আমি এই x কে আমি অন্তরীকরণ করব বা ইন্টিগ্রেশন করব। তাহলে এখন আমি এই অংশটুকু বোঝানোর জন্য এই সাইডটা আমি বেছে নিচ্ছি, এই সাইডটা বেছে নিচ্ছি। আমার কিন্তু মূল অংশ হয়ে গেছে, এখান থেকে আমি বুঝিয়ে নিয়েছি এই অবস্থায় আছে। এখানে দেখো এখানে লিমিটে কি আছে? x, তাহলে x বাদে অন্য অংশগুলোকে কনস্ট্যান্ট ধরে বাইরে নেব। আর এটাকে আমি কিন্তু যেহেতু সূত্র করেছি যে ইন্টিগ্রেশন অফ dw মানে কিন্তু w হবে। তাহলে এখন আমি বলতে পারি যে দেখো এখানে বলতে পারি ইন্টিগ্রেশন এখানে ছিল w and dw, তাহলে এখানে আমি k বের করে নিয়ে আসলাম, এখানে আছে কি 0 থেকে x এবং x dx। ওকে, তাহলে এটা হবে কত? w। এবং মনে রাখতে হবে যদি লিমিট দেওয়া থাকে তবে এটাকে থার্ড ব্র্যাকেটে নিতে হবে। থার্ড ব্র্যাকেটে নেওয়ার পরে লিমিটগুলোকে বসায় দিতে হবে ইকুয়াল এই k করতে k থেকে গেল। এবং মনে রাখতে হবে আমরা যে সূত্র দুটো শিখলাম ওই সূত্র থেকে এটা অনুসারে আমি পাই কি x স্কয়ার বাই 2, এবং থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং 0 থেকে x এই লিমিটের মধ্যে রয়েছে। এখন লিমিট বসানোর উপায় কি? আপার লিমিট একবার এখানে বসাবো, লোয়ার লিমিট একবার এখানে বসাবো, তবে দুইবার বসানোর সময় মাঝখানে বিয়োগ চিহ্ন হবে। তাহলে এটা যদি এখানে বসাই হবে w বিয়োগ এটা যদি এখানে বসাই হবে 0 ইকুয়াল। তাহলে ঠিক একই রকম করে এটা যদি এখানে বসাই তাহলে কত হবে? k x স্কয়ার বাই 2, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে নিলাম। ঠিক একই রকম করে বিয়োগ চিহ্ন দিয়ে এটা এখন এখানে বসাই দিই, তাহলে 0 এর উপর স্কয়ার বাই 2। তাহলে সবকিছু w ইকুয়াল কত দাঁড়াচ্ছে? এটা তো 0 হয়ে গেল, শুধু k এর সঙ্গে গুণ হয়ে যাবে, k x স্কয়ার বাই 2। এটাকেই আমি বলে থাকি কি এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটুকুকে বলা হয় কি এর ভিতরে সঞ্চিত শক্তির মান যা বিভব শক্তির উপরে জমা থাকে। সো আমি লাস্ট একটা অংশ বুঝিয়ে দিচ্ছি, w ইকুয়াল হাফ kx স্কয়ার, যেটাকে আমি বলতেছি kx স্কয়ার বাই 2।
এটাকে আবার বলতেছে বিভব শক্তি ই অফ পি পটেনশিয়াল এনার্জি, এবং মনে রাখতে হবে উক্ত পটেনশিয়াল এনার্জি সেম সমপরিমাণ গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে ই অফ কে। এখন আমি যদি বলি এটা কিন্তু আমাদের সঞ্চিত শক্তি, ওকে, সঞ্চিত শক্তির ইকুয়েশন, ওখান থেকে আমি পেয়ে গেলাম এটাকেই এটা করেছি, ওকে। এখন W করতে W ইকুয়াল হাফ এন্ড kx স্কয়ার ইকুয়াল kx স্কয়ার বাই 2 ইকুয়াল এটার নাম হচ্ছে mg x ইকুয়াল mv স্কয়ার বাই 2। এই সূত্রগুলো কখন প্রয়োগ করব? এখন তোমাকে বললো যে একটা বিভব শক্তি নির্ণয় করো যেখানে k এবং x এর মান দেওয়া আছে, তখন তুমি এখান থেকে এই সূত্রটা প্রয়োগ করবে। তোমাকে এখন বললো গতি শক্তি নির্ণয় করো যেখানে k এবং x এর মান দেওয়া আছে স্প্রিং এর, তাহলে এখান থেকে এটা লিখবা, অর্থাৎ লিখবা e of a equal half kx স্কয়ার, উত্তর হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে কখনো কখনো এমন দেওয়া থাকবে যে mgh এর মান দেওয়া আছে, x এর মান জানতে চেয়েছে, তখন কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে আমরা জানি e of p equal half kx স্কয়ার, আর e of p এর মান তখন এটা বসাতে হবে mg h equal half kx স্কয়ার, এবং এই ইকুয়েশন থেকে তখন কি করতে হবে x এর মানটা বের করে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে অঙ্ক করার নিয়ম। আর লাস্ট দুটো অংশ তোমাকে মনে করে দিচ্ছি যে এই ধরনের স্প্রিং এর যত অঙ্ক রয়েছে সব অঙ্কগুলো পাবা। এটা যদি বলি আমি প্রযুক্ত বল তাহলে হবে mg অথবা f equal kx, আর যদি প্রত্যয়ী বল বলি তাহলে f of s equal হবে minus kx। ক্লিয়ার? এই কয়েকটা সূত্রের মাধ্যমে স্প্রিং এর চতুর্থ অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তির যে সকল অঙ্ক রয়েছে সকল অঙ্ক পাবা। বিশেষ করে রাজশাহী বোর্ড 2024 এর যে অঙ্কটা রয়েছে একবার ট্রাই করে দেখতে পারো, আবার দিনাজপুর 2023 এর যে অঙ্কগুলো রয়েছে একবার ট্রাই করে দেখতে পারো। এবং তোমাদের কাছে আজকে নতুন একটা অংশ শিখিয়েছি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের ক্যালকুলাস মেথড। সেই মেথডের মাধ্যমে লিমিটে কিভাবে কাজ করতে হয় আমি আমার দিক দিয়ে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে শেখানোর। সেক্ষেত্রে তোমরা শিখতে পারলে আমার খুবই ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবং আবারও বলে দিচ্ছি এত কিছু লাস্টের ক্যালকুলেশনটুকু যদি মনে নাই থাকে তোমাদেরকে আসলে আমার বলা উচিত কিভাবে আসলো, এই কারণে আমি পরিপূর্ণভাবে দিয়ে দিচ্ছি। তো লাস্টের ইকুয়েশনটুকু অর্থাৎ এইখানে যদি এগুলো যদি মনে নাই থাকে শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে এটা কেন আসে কিভাবে আসে এটা বোঝার পর এইটুকু খালি মনে রাখবা, এইটা এইটা আর এইটুকু, তাহলে স্প্রিং এর সকল অঙ্ক পাবা। তবে আমার মনে হচ্ছে যে ক্লাসটুকু দেখার পর অন্ততপক্ষে তোমার কিছু হলেও বেসিক কিছু অর্জন হবে। অবশ্যই ভালো থাকবে এবং দেখা হবে নেক্সট এপিসোডে। ওকে, আল্লাহ।